কেমন ছিল শোনো বলি, আমার চোখে দেখবে ফিরে হারিয়ে যাওয়া স্মৃতির গলি। আমার সময়, আমার সময়, আমার সময়, আমার সময়। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো চেনা চেনা আতরের গন্ধ। Sani saga mapa gama pa magari sani saga mapa ni sa pasawa ni sa pa mapa sa gapa magari sa. উনিশশো 81 সাল বাংলা গানের জগতে ততদিনে তিনি সুপ্রতিষ্ঠিত। এবার সুযোগ এলো হিন্দি ছবিতে গান গাওয়ার। ছবির নাম চশমে বদ্দুর। যদিও হিন্দি ভাষার সঙ্গে অল্প হলেও যোগ তার বরাবরই ছিল বাবা হরিহর শুক্লার সূত্রে। দেখো, প্রথম হচ্ছে আমরা তো শুক্লা, আমরা বাঙালি নই বলতে গেলে। আমরা উত্তরপ্রদেশের, লখনৌ আমাদের দেশ। বাবা ওখানেই ছিলেন, কিন্তু বাবা এসে বিয়ে করেছিলেন বাংলাদেশে, মানে এখনকার বাংলাদেশ, পাবনা সিরাজগঞ্জের মেয়ে আমার মা। তো বাবা আবার লখনৌ মরেজ কলেজ থেকে গান বাজনা করেছেন। বাবার ব্যাকগ্রাউন্ডটা আবার অন্যরকম, মানে গান বাজনা তো আছে পিওর ক্লাসিক্যাল, তারপরে হচ্ছে আবার দেশের কাজও করতেন বাবা। বাবা জেল টেলেও ছিলেন অনেক দিন, তার মধ্যে আবার ক্লাসিক্যাল গানটাও গাইতেন। ওখানকার শেখা গিরিজাশঙ্কর চক্রবর্তীর ছাত্র বাবা। তো এই বৈচিত্র্য জীবনে বাবার অনেক। তো আমরা অনেক সময় হাসাহাসি করি, আমাদের ঠাকুমা সব বাঙাল আর হিন্দি মিশে গিয়ে হরি আর কি করতে আসস, এরকম ভাষাটা হয়ে গেছিল। যাই হোক, হিন্দিটা কি জানো তো, হিন্দি ভাষাটা আমরা ভাষাটা হয়তো শিখিনি, কিন্তু একটু আধটু যদি বলতে হয়, প্রত্যেকটা ভাষার একটা সুর আছে। যে বাংলা ভাষা যখন বলছি তখন আলাদা সুর, আবার বাংলা ভাষা যখন বলছি আবার হিন্দিতেও একটা সুর আছে। সেগুলো আমি খুব খেয়াল করতাম ছোটবেলার থেকে। তারপরে আর দেখো, প্রত্যেকজন শিল্পীরই তো একটা জীবনে স্বপ্ন থাকে যে হিন্দি গান গাইলে অল ওভার ইন্ডিয়া ফেম হবে। আমার মনে মনে সেটা ছিল, কিন্তু কখনো যে এটা হবে আমি তো স্বপ্নেও ভাবিনি। কিন্তু এই নিশিতদার লন্ডনে থাকতেন, ওখানে ওনার বাড়িতে না আমার প্রচুর অন্য ধরনের গান টান গাওয়া রেকর্ড করা ছিল। তো সেইটা ওই ছবির যে প্রডিউসার গুল আনন্দ ওইখানে লন্ডনে গিয়ে আমার গান শুনেছিলেন, প্রচুর গান। তো সে গানটা শুনে তখন বলছে কোথায় থাকে, ওর ঠিকানা দাও। তারপরে ওই ভদ্রলোক আমাকে ফোন করেন। তার একটা ইচ্ছে ছিল সব নতুন, মানে যে প্লেব্যাকে গাইবে, যে মিউজিক ডিরেক্টর, যে ডিরেক্টর, সাই পরাজ পেয়ে, তবে দীপ্তি নাভাল, নতুন সব নতুন নিয়ে উনি একটা পরিকল্পনা করেছিলেন। তো আমাকে যখন ফোন করে বললেন, আমি তখন বাগবাজারে থাকি, যে আপনি হিন্দি গানা গায়েঙ্গে। তো আমি তখন ভাবছি চাঁদটা এত দূরে কেন, আমার হাতের মুঠোয় এসে গেছে। একটা ভীষণভাবে সকলেরই থাকে যে হিন্দি গান গাইবো, অল ওভার ইন্ডিয়া আমাকে সবাই জানতে পারবে, কিন্তু এরকমভাবে সুযোগ আসাটা তো মানে সাংঘাতিক ব্যাপার। আমার বম্বেতে কেউ ছিল না, উনিই সব ব্যবস্থা করেছিলেন, প্রডিউসার ভদ্রলোক। তারপরে রাজকমলজি, উনিও খুব ভালো সুরকার, উনিও নেই গো এখন, ওনার সুরে কাহা সে আয়ে বাদরা, আরো 3-4টে ছবির গান ছিল, আমি তখন করেছিলাম। তখন আমার গান শুনে ওখানে সকলেই বলেছিল, ফেমাস স্টুডিওতে হয়েছিল, বলছে তুমি বম্বেতে থেকে যাও, তোমার গলাটা একদম অন্য ধরনের একটা। কিন্তু হয়ে ওঠেনি সেরকম। আর তখন আমার কি হয়েছে না, আমার নিজের কথা হচ্ছে, তখন সবে এত কান্না নয় আমার অমুক তমুক গানগুলো বেরিয়েছে,
মানে এইটাও ছেড়ে ওখানে যাব, ওখানে যদি কিছু না হয় তখন কি হবে, এসব নানান চিন্তা ভাবনা করে আমি না আমার জীবনটা অনেকটা নিজেই চালিয়েছি। কেউ বোধহয় আমাকে উপর থেকে অনুপ্রেরণা দিয়েছেন বলে যে না এখন আর থাকিস না, যা ফিরে যা নিজের জায়গায়। শাস্ত্রীয় সঙ্গীতে তার দীর্ঘ তালিম তাকে দিয়েছিল এক গভীর আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাসে ভর করেই অনায়াসে যুগলবন্দি করেছেন ওস্তাদ আলী আকবর খাঁয়ের সঙ্গে, লাভ করেছেন দুর্লভ শিক্ষা। আবার দিব্যি পৌঁছে গিয়েছিলেন পণ্ডিত রবিশঙ্করের কাছেও। হ্যাঁ, এই রবিশঙ্করজির সঙ্গে আলাপটাও মূল হচ্ছে নিশিদ্দার বাড়িতে। তখন উনিও আমার গান শুনে খুব ইমপ্রেসড হয়েছিলেন এবং আমি বিভিন্ন ধরনের খেয়াল, ঠুমরি, গজল, গীত এসব অনেক কিছু গেয়েছিলাম, বাংলা গানও গেয়েছিলাম। তো উনি আমাকে তারপরে বললেন ওর ফোন নাম্বার দাও। তারপর আমাকে যখন আমি কি বলবো, আমি যখন উনি ফোন করে বললেন যে আমি রবিশঙ্কর কথা বলছি, আমার তখন রিসিভারটা হাতে আর থাকছিল না, কেঁপে পড়ে যাচ্ছিল। আমি ভাবতেই পাচ্ছি না উনি আমায় ফোন করেছেন। তারপর বললেন তোমার গান আমার খুব ভালো লেগেছে, নিশ্চিত আমাকে শুনিয়েছে, আমি অমুক দিন কলকাতায় আসছি, তুমি এসো। তা আমি গিয়ে দেখা টাকা করলাম। তখন ওই যে জাহাজ বাড়ি, নেতাজির বাড়ির ওইখানে, তো ওখানে গিয়ে দেখা টাকা করলাম, হয়ে গেল। তারপরে হঠাৎ আমার মাথায় এলো যে ওনার সুরে বাংলা গান গাইলে কেমন হয়। আমি বললাম যে আমি দাদা আপনার সুরে আমার খুব বাংলা গান গাইতে ইচ্ছে করে। ও চমকে উঠে, হ্যাঁ কীভাবে সম্ভব হবে, আমি তো দেশেই থাকি না বাবা, কি করে হবে। তো আমি বললাম না আপনি সে কবে পথে পাঁচালি করেছিলেন, বাংলায় তো কোনো কাজ করেননি, এরকম করে বলে ফেললাম। তখন বললেন যে না না আমি সময় পাবো না, ওটা অনেক সময় দিতে হবে, এ করতে হবে। তা আমি খুব মনটা খারাপ করে বেরিয়ে আসছিলাম। বেরিয়ে আসতে আসতে হঠাৎ বললাম দাদা একটা গান শোনাবো। বলছে এখন রাস্তায় এখানে দাঁড়িয়ে গান শোনাবে। আমি বললাম না আপনার সুরে একটা বাংলা গান। বলে কি করে সম্ভব। তখন ওনার একটা হিন্দি গানের সুরে আমি পুলকদাকে এইখানে বসে পুলকদাকে দিয়ে বলে এই গানটা বাংলায় লিখে দাও। গানটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনালাম ওনাকে। উনি শুনে না চোখ বড় বড় করে খুব ইমপ্রেসড হলেন। হ্যাঁ কি করে হলো, আমি কেন আপনার সুরে বাংলা গান হলো, গানটা তো আপনার সুর। তো তখন বললেন ঠিক আছে ভেতরে এসো, এই ডাকলেন। তারপরে শুরু হলো 4-5টা গান ওনার সুরে আমি রেকর্ড করলাম। তখন না আমাকে HMV থেকেও খুব সাহায্য করেছিল। HMV রিহার্সাল রুমে রোজ গিয়ে বসা। আর এইসব লোকের কোনো একটা কাজ করবেন উনি তো ভেবে চিন্তে করবেন যে একটা গান শুরু করে দিলাম হয়ে গেল, তা না। 7 দিন সময় নিয়ে প্রত্যেকটা দিন স্টুডিওতে হাজির থেকে আমাকে উনি গানগুলো করিয়েছিলেন। তারপরে একটা ডান্স ড্রামা হয়েছিল, উনি সেই গানটাও আমাকে দিয়ে আমার খুব ইমপ্রেসড হয়েছিলেন আমার গান শুনে। যাই হোক, এখনকার লোকেরা কি মনে করে কি বলে আমি জানি না, তবে আমার মনে হয়েছিল যে ওনারা বাংলায় আরেকটু কাজ করলে বোধহয় ভালোই হতো, যা করে গেছে। সময় তো ছিল না। তারপরে ওনার গানটা হয়ে যাবার পরে আলী আকবর খাঁ সাহেবের কাছে গেলাম। সেটা মানে উনি তখন থাকতেন এসে রাসবিহারী না গড়িয়াহাটের মোড়ে ওইখানটায়। একদিন দেখা করতে গেলাম, গিয়ে টিয়ে খুব আদর যত্ন হলো, চাটা খাওয়া হলো। আমি তারপরে কথাটা পারলাম, দাদা আমার না খুব ইচ্ছে করে আপনার সুরে কটা বাংলা গান রেকর্ড করব। আমার না যদিও আমরা ইউপির লোক অমুক তবু ওইসব যে যাই বলুক আমরা খুব বাঙালি মনে প্রাণে। আমার বাবাও ছিলেন বাঙালি, কোনোদিন ধুতি পাঞ্জাবি ছাড়া বাবাকে আমরা দেখিনি। আর খুব বাংলায় গাইতে ইচ্ছে, সব সুর কেন বাংলায় হবে না, এইটাই আমার একটা ইয়ে ছিল। তখন উনিও তাই বললেন আমি তো থাকি না বাবা, কি করে হবে। যাই হোক কোনো রকমে তখন আরও যারা ছিলেন আমাকে বললেন যে তুমি একটু দাদাকে গান শোনাও। তখন উনি বললেন কি ওর গান কি শুনবো, ও তো নাম করা মেয়ে, এসব বলছেন। আমি তো লজ্জায় মরি আর কি। যাই হোক, তারপরে ওনার গান আমাকে দিলেন বেশ কয়েকটা, উনি খুব খুশিও হয়েছিলেন। যদিও ওই রেকর্ডিংটার সময় উনি ছিলেন না, থাকতে পারেননি, ফিরে গেছিলেন। তবে ওর একজন এই অলোকনাথ দে আর ওর একজন আমেরিকান ছাত্র সে শরৎটাও বাজিয়ে দিয়েছিল। এর উপরে দুজনের সুরে গান হয়ে গেল আর কি। পণ্ডিত রবীন্দ্র জৈনের সঙ্গে আবার তার ছিল এক পারিবারিক বন্ধুত্বের সম্পর্ক।
সেসব দিনের স্মৃতিচারণে জীবন্ত হয়ে ওঠে ফেলে আসার সময়। রবিদা যখনই কলকাতায় আসতেন আমাকে আগে খবর দিয়ে, এই বুড়ি আমি এসে গেছি। আর রবিদা বাগবাজারে আমি যেখানে থাকতাম তার নিচের তলাটাতে উনি থাকতেন। সেই থেকে আর খুব গান হতো সব সময়, আমি ছুটে ছুটে চলেও যেতাম। তারপরে গান উনি আমার গান শুনে খুব ইমপ্রেসড হয়েছিলেন। একটা বললেন, আয় তুই চলে আয়, এসে গান করে যা। তো সাঁঝ ভাই মন পঞ্চি এই গানটা, তখন গানটা খুব ভালো হলো, রেকর্ড হলো। রামানন্দ সাগর ছিলেন। হয়ে যাবার পরে রবিদার বাড়িতে গেলাম, গিয়ে আমি বললাম ওইটার বাংলা দাও আমাকে। তখন উনি প্রথমে সকাল শেষে সন্ধ্যা কি ভালো ভালো গান উনি আমাকে দিলেন। ওরা অনেক আমি গিয়ে গিয়ে ওখানে থেকেও যেতাম ওনার বাড়িতে, পাশে একটা হোটেলে ঘর নিয়ে নিতাম, রাত্রিবেলা চলে যেতাম। আর দিনের বেলা ডাল রুটি ফুটি ওনার সঙ্গে খেয়ে নিতাম। এবং চাষপেপার দূরে যে আমি গিয়েছিলাম রাজকমলেশ্বরে, উনিও আমাকে খুব ভালোবাসতেন। আমি চলে যেতাম, সকলে খুব ছেলে মানুষ মেয়ে হিসেবে ট্রিট করতেন, কিন্তু গানটা পাকাদের মতন বোধহয় গাইতাম। এই হলো আর কি। হিন্দি ছবির জগতে যার পরিচিতি হয়েছিল মহান সুরস্রষ্টা হিসেবে, মুঘলে আজম খ্যাত সেই নওশাদ সাহেবের সঙ্গেও কাজ করেছেন হৈমন্তী শুক্লা। কেমন ছিল সে অভিজ্ঞতা? ওনার সঙ্গে আমরা এরকম চলে যেতাম। আমার একটা ভাই ছিল, তাকে তো আমরা গিয়ে বললাম, আমার মা এরকম গান শুনলেন, আমার খুব প্রশংসা করলেন, আরে হেমন্তী তু তো বড়া বহুত আচ্ছা গাতি হ্যায় এইসব। তখন আমাকে বললেন যে তুমি আরো আগে কেন আসোনি আমার কাছে। সে হয়নি, সময়ের ব্যাপার। তারপরে আমি বললাম যে আমি বাংলায়, বললো আমি ভাষা জানি না, আমি কি করে তোমার জন্য বাংলা গান করে দেব। আমার একটা কি ছিল জানো, সবাইকে দিয়ে বাংলা গান করাবো। তো উনি তখন বললেন যে, আমি তখন বললাম যে না, আমি বাংলা কথা লিখে নিয়ে আসবো, আপনি সুরটা দিন, সুরের ওপরে বাংলায় কথা লেখা হবে। তখন আমি রবিদার আশ্রয় নিলাম, রবীন্দ্র জৈনকে বললাম যে ওনার সুরটা আমি নিয়ে আসবো হিন্দিতে, আপনি আমাকে বাংলায় লিখে দেবেন। দিল, কিন্তু বললেন, উনি প্রথমে বললেন কি, দেখ বুড়ি তুই এসেছিস আমি করে দেবো, কিন্তু আমি নিজের লেখা নিজের সুর করতেই বেশি ভালোবাসি। তারপরে আমি বললাম না দাদা করে দাও বলে উনি করে দিলেন আমাকে। তো নওশাদজির সুরে গানগুলোও খুব সুন্দর হয়েছিল। এবং উনি সারাক্ষণ ফ্লোরে থেকে HFB স্টুডিওতে আবার বাড়ি থেকে খাবার নিয়ে আসতেন, বলতেন হেমন্তী ইয়ে খানা মত খাও, বাহার কা খানা। এইরকম ভালোবাসা আমি সবার কাছ থেকে খুব পেয়েছি। উস্তাদ আল্লাহ রাখা এবং তার পুত্র উস্তাদ জাকির হুসেন, দুই প্রজন্মের দুই তবলাবাদকের সঙ্গেও গড়ে উঠেছিল পারিবারিক ঘনিষ্ঠতা। আর উস্তাদ রশিদ খাঁয়ের সঙ্গে তো সম্পর্কটা ছিল একেবারে দিদি আর ভাইয়ের। বাবা ওরা তো মানে সাক্ষাৎ ঈশ্বর ছাড়া আর কি বলবো বলো। তো আল্লাহ রাখা খাঁ সাহেবের আমার আসলে উপরওয়ালার দয়াতে না আমি এদের খুব কাছে যেতে পেরেছি। এই লন্ডনে যখন মাস 3 ছিলাম, সেই সময় আল্লাহ রাখা খাঁ সাহেবের বড় মেয়ের বাড়ি ছিল, আমি যেখানে থাকতাম তার খুব কাছে। তো খুরশিদ্দির বাড়িতে আমি যেতাম, আর ওইখানেও উনিও আল্লাহ রাখা খাঁ সাহেবও আমার গান শুনে খুব খুশি হয়েছিলেন, বলছিলেন তোমার সঙ্গে আরও আগে দেখা হলে ভালো হতো, দেরি হয়ে গেছে। যাই হোক, প্রচুর গান শিখেছিলাম সেই সময়, রোজ যেতাম আসতাম। তারপরে কলকাতায় এসে জাকিরের সঙ্গে আলাপ হলো। জাকির আবার ওর বাবার কাছে আমার কথা শুনেছে, সেই জন্য আমাকে খুবই ভালোবাসতেন। আর জাকিরের মতো তো স্বভাব হবেই না। আর আল্লাহ রাখা খাঁ সাহেবের আব্বাজিও খুব ভালো মানুষ ছিলেন, মানে কি এসব হিন্দু মুসলিম তো দেখে মনে হতো পুজো করি ওনাকে, এরকম। জাকিরের তো স্বভাবটার তুলনা হয় না, ওকে দেখে সবাই শেখা উচিত। একবার না সায়েন্স সিটিতে একটা প্রোগ্রাম হচ্ছে, আর আমি কলকাতায় ওর প্রোগ্রাম হলে যাবই যাব। তো প্রোগ্রাম হচ্ছে, তখন আমার একটু দেরি হয়ে গেছে যেতে, আমি সব প্রোগ্রামে থাকতাম বসে, তা আমি দেরি হয়ে গেছে। আমি গিয়ে প্রথম সারিতে গিয়ে বসেছি, ও তখন তবলা টবলা মিলিয়ে একদম রেডি হয়ে গেছে। আমাকে দেখে না একটা লাফ দিয়ে ওখানটায় চলে এলো,
এসে আমার পাটা ছুঁয়ে চলে গেল। এইগুলো জীবনে পরম পাওয়া, আমি কোনোদিন ভুলতে পারবো না। আর ছেলেটা যে কি ভালো স্বভাব ছিল, খুব খুব মেলামেশা করার সুযোগ পেয়েছি। একবার সুলতান খানকে নিয়ে এলেন, বলে দিদিকে একটা গান তুমি শিখিয়ে দাও, একটা রাজস্থানী গান শিখলাম বসে। মানে এগুলো, আর এই চলে যাওয়াটা, জাকিরের চলে যাওয়াটা আমার জন্য বড্ড গায়ে লেগেছে। যখন যার সময় হবে। তবে একদিকে আমি বলবো ভালো, একদম পিক পয়েন্টে থাকতে থাকতে চলে গেছে। সানি সাগা রে মাগা পা মাগা রে গা রে মাগা, আ রাশেদ তো আমার বাড়িতে খুবই আসতো, যখন তখন চলে আসতো, আমিও যেতাম। যখন তখন বলতো কী করছো, এসো আমি বিরিয়ানি রেঁধেছি, এসে খেয়ে যাও। আর আমার গানও খুব পছন্দ করতো। যখনই ও গাইতো আমি ভয় ভয়ে গাইতাম, না না আমি তোর মতন পারবো না, কিন্তু আমাকে খুব খুব পছন্দ করতো আমার গান। এবং অনেক জায়গায়, তারপরে একবার আমি আর ও দুজনে আগরতলায় ওর একটা গানের ছিল, সেখানে আমায় নিয়ে গেল, বললো আমরা দুজনে একসঙ্গে গাইবো। খুব গেয়েছিলাম ওখানে, নানান ধরনের গান। ও একটা ক্লাসিক্যাল গাইছে, সেই রাগের উপরে আমি একটা বাংলা গান গাইলাম, এরকম করে খুবই সুন্দর সম্পর্ক। এগুলো খুব দুঃখের, মানে এত তাড়াতাড়ি এদের হারানোটা। ধনি রে মা পদনি সরে সা রে গধা পধম পগ সনি রে। তো আমার যেন মনে আমার নিজের ভাই একটা চলে গেল। আমি বলেছি না, জমির দুয়ারে পড়লো কাঁটা, এতবার যে বললাম, কোনো কাজ তো হলো না রে ভাই। एरी सुंदर घर आवोरी अत सुख पावो मोर मनवा। एरी सुंदर घर आवो करे समागा निद पमग मगरे सा रे नि सा नि द नि সঙ্গীতের ভুবনে তার দীর্ঘ যাত্রাপথে এসে মিশেছেন তার ছাত্রছাত্রীরাও। সঙ্গীত শিক্ষার সেই ভাবনাতেও তিনি বজায় রেখেছেন স্বকীয় বৈশিষ্ট্য। তারপরে ভুলে গান শেখানোটা নিয়ে যেন এখন অনেক ছেলে মেয়েরা আসে আমার কাছে। আমি খুব একটা শেখাই না, শুধু যে সন্ধ্যাদীপ বলেছেন বলে তা না, ওইটা সে ওই গুরুগিরি করা একটা আলাদা, ওইটা আমি খুব একটা পছন্দ করি না। তবে আমি মানে নিগূঢ় যেগুলো বলে দিলে বাচ্চারা ভালো গাইবে আমার মনে হয়, সেগুলো একটু বলে টলে দিলে বোধহয় ওদের সুবিধা হয়। তবে ওই যে সারাক্ষণ পাল্টা সাধালাম এ করলাম, ওগুলো আমি খুব একটা ওর পেছনে যাই না। তবে একটা বিশেষ করে আমি বাংলা গানটা আমি খুব পছন্দ করি। তো বাংলা বা যে হিন্দি যে কোনো একটা গানেরই তুমি যে কথাগুলো বলছো সেটা যেন তোমার কথা হয়ে যায়, এই শিক্ষাটা আমি দিতে চাই। রে দে রে সখী গারে সানি দে দে রে সখী
চোখে বারে বারে না, প্রথম সেকেন্ড বারে, প্রথমবার সোজা। দে রে সখী চোখে নীলাঞ্জন, দে দে রে সখী চোখে নীলাঞ্জন, শ্যাম সখা এসেছে মোর অঙ্গন, শ্যাম সখা এসেছে মোর অঙ্গন, দে দে রে সখী চোখে নীলাঞ্জন, দে দে রে সখী চোখে নীলাঞ্জন। দিদির কথা বলতে গেলে তো আবেগপ্রবণ হয়ে যাই। যত বলবো তত কম বলা হবে। এত পেয়েছি মানুষটার কাছ থেকে, এত সুখের স্মৃতি, সুন্দর মুহূর্ত, মানে যত বলবো তত কম বলা হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে দিদি মানুষটা মানে এত বড় মাপের একজন মানুষ, কিন্তু কি সাধারণ জীবনযাপন, এত সারল্য, মানে ভাবা যায় না। মানে ওইটা যত দেখি তত অবাক হয়ে যাই। আর সবচেয়ে বড় কথা যে আমরা যে যে গান শিখতে আসি, যে আসলাম 2-4টে গান গেলাম চলে গেলাম, ওরম কিন্তু নয়। মানে গানটাকে চিনতে শিখিয়েছেন দিদি, উপলব্ধি করতে শিখিয়েছেন। তারপরে ধরুন কথা কথা তো শুধু গান হয় না, কবিতাও হতে পারে। তো কথার সাথে যখন সুর হয় তখনও সেটা মানে পুরোপুরি গান বোঝা যায় না। সেটা যখন শিল্পীর কণ্ঠে আত্মস্থ হয়, তারপর যখন সেটা উপস্থাপন হয় তখন সেটা গান হয় আর কি। তো সেইটা দিদি সেই বোধটা আমাদের শিখিয়েছেন, বুঝিয়েছেন কিভাবে গানকে পড়তে হয়, উপলব্ধি করতে হয়। সে সখা নাকি বিপদ ভঞ্জন, শুনি সে সখা নাকি বিপদ ভঞ্জন, লোকে তারে জানে শুধু অলক্ষ নিরঞ্জন, আমি কেন দিন তারে সকলে বিসর্জন, আমি কেন দিন তারে সকলে বিসর্জন, কলঙ্কের বোঝা সখী করেছি অর্জন, লোকে করে বর্জন, দে দে রে সখী চোখে। স্মরণীয় ঘটনা যদি বলতে হয় তাহলে শেষ হবে না। কারণ যেটা বলি, দিদিকে খুঁজে পাওয়াটা আমার একটা বিরাট অভিজ্ঞতা। কারণ ছোটবেলায় বাবা রেডিও শুনতেন, আমি রেডিওতেই বেশিরভাগ গান শুনতাম, সঙ্গীত শিক্ষা ছোটবেলা থেকেই। তো একটি গান একদিন রেডিওতে বেজে ওঠে, ওই এ মাসের গান হতো। সেই স্মরণীয় গানের মধ্যে একটি গান ছিল, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। তো এই গানটি শোনার পরে আমার নেশা জাগে এই গানটার প্রতি। তখন আমি অন্বেষণ করি, অনেকটা ছোট, পড়াশুনো করছি, কোথায় ইনি কে। তখন দিদির নাম জানলাম যে ইনি এই ব্যক্তি। ভালো কথা। তারপর ধীরে ধীরে কলকাতায় আসা পড়াশুনোয়, কিন্তু দিদির কাছে শিখবো সেই শিক্ষা, সেই সোর্স আমি কারোর থেকে পাচ্ছি না। কারণ এখন তখনকার দিনে ডিজিটাল দুনিয়া এত স্ট্রং ছিল না, এত শক্তিশালী ছিল না। তো তারপরে এই অন্বেষণ চলছে কিভাবে দিদিকে পাওয়া যায়। অনেক গান ইতিমধ্যে তখন নেশা হয়ে গেছে, দিদির গান একটা নেশায় পরিণত হয়েছে। তো তুলছি গাইছি কিন্তু সবটাই ভুল গাইছি। তো তারপরে একদিন আমি যখন এমএড প্রশিক্ষণরত, তখন আলিপুর ক্যাম্পাস, আমি বাড়িতে ফিরছি, বাস 9-এ দোতলা বাসে করে উঠছি, দোতলায় বসে আছি মোহরকুঞ্জে। তখন সঙ্গীত মেলা হতো, তখন অ্যানাউন্স করছেন পরবর্তী শিল্পী, দিদির নাম বলছেন। আমার বন্ধুরা একসঙ্গে আমরা ফিরছিলাম 9 জন, আমি একেবারে লাফ দিয়ে বাস থেকে নেমে পড়লাম, ঠিক রবীন্দ্র সদন ক্রস করছে। বলে কিরে কোথায় যাচ্ছিস এরপরে বাস নিয়ে বললাম না, এটা আমার দ্বারা হবে না, আর আজকে এই সুযোগ আমি কিছুতেই মিস করতে পারি না। তো তারপরে নেমে স্টেজের পাশে চুপটি করে দাঁড়িয়ে আছি। তখন আমাদের দিদির সঙ্গে যিনি কাজ করতেন, টুটুন গুহ মজুমদার, উনি ছিলেন। বলছে আপনি কি করবেন? আমি বললাম দিদির কাছে শিখতে চাই, কিভাবে পাওয়া যাবে? তো টুটুনদা বললেন দাঁড়ান। তারপর দিদি অ্যাজ ইউজুয়াল একের পর এক গান করে যাচ্ছে, না মুগ্ধ হয়ে শুনছি এত কাছ থেকে, অডিয়েন্স থেকে, মানে এত সরস্বতীকে দর্শন। তো তারপরে দিদি নামলেন। কি হচ্ছে দিদি? দিদি ভীষণ, মানে এত অ্যাডোরেবল দিদি, এত আদরণীয় দিদি। কি হচ্ছে তোমার? আমি বললাম দিদি একটু গান যদি শেখান আমাকে। হাই টুটুন, তুই বলে দে ওকে বাণীচক্রে চলে আসতে। এইসব গানে কিন্তু এক্সপ্রেশন লাগে না। কি বলছি, প্রথম লাইনটা বল অন্তরা।
সে সখা নাকি বিপদ ভঞ্জন তারে জানি শুধু অলখ নিরঞ্জন। আমি কেন দিন উতারে, এটা আলাদা এক্সপ্রেশন হবে। হ্যাঁ, ওকে কে কি বলছে, কিন্তু আমি কি করলাম, এই যে লোকে তারে বল, লোকে তারে জানি শুধু অলখ নিরঞ্জন। আমি কেন দিন উতারে সকলি বিসর্জন, আমি কেন দিন তারে সকলি বিসর্জন। কলঙ্কের বোঝা সখী করেছি অর্জন, লোকে করে বর্জন দে। পানি সাগরে সানি সানি পাগা পাগরে সা, এটা বলবার ভাগ বলে দিলাম, করবার ভাগ করে দিলাম তা না, ওর মধ্যে হৃদয়ের একটা ছোঁয়া যেন থাকে, যেটা মান্নাদার খুব ছিল। যে মান্নাদা বলেছিলেন না, হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই, কজনা হৃদয় দিয়ে গাইতে জানে। এই কথাগুলো যদি মিনিংটা জেনে সে যদি গায়, সেটা অন্যরকম হয়। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমার। और नहीं देंगे तेरे को। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, না আসার কোনো কারণ সাজাতে হবে না